বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং ডেইলি ল একাডেমির সঙ্গে আছেন। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছিল মূলধনী আয়। মূলধনী আয়টা কি, সেটা হচ্ছিল আয়কর আইন অনুযায়ী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমাদের কিন্তু জানতে হবে। আয়ের যে খাত আছে, আয়ের খাতের মধ্যে এই মূলধনী আয় যেগুলি আছে সেগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমাদের সাথে যারা যারা যুক্ত থাকবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা নতুন কিছু শিখবেন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছিল মূলধনী আয় কাকে বলে, মূলধনী আয় কোনগুলি, মূলধনী বিষয়গুলি কোন কোনগুলি, সেগুলি হিসাব কিভাবে করতে হবে, সেই হিসাব পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানবো। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো চলেন আজকে আমরা শুরু করে দিই বেশি কথা না বলে। তাহলে হচ্ছে হলো মূলধনী আয়। এই মূলধনী আয় আমরা কিন্তু আয়ের খাত পড়ছিলাম কয়টি? আয়ের খাত পড়ছিলাম আমরা 60টি। আয়ের খাত কিন্তু 60টি, আমরা কিন্তু 4টি অলরেডি শেষ করেছি। আজকে হচ্ছে পঞ্চম নাম্বারটি, সেটা হচ্ছে হলো মূলধনী আয়। তাহলে পঞ্চম নাম্বার কি? 5 নাম্বার মূলধনী আয়। মূলধনী আয় এই বিষয়গুলি কিন্তু আয়করের মধ্যে আয়ের যে খাতগুলি আছে সেই আয়ের খাতের মধ্যে কিন্তু 60টি খাতে কিন্তু গণনা করা হয়। সেই 60টি খাতের বিস্তারিতই কিন্তু আমরা এখানে পড়তে পড়তে আজকে পঞ্চম নাম্বারটার মধ্যে চলে এসেছি। তাহলে চলেন মূলধনী আয় যেটা আছে সেটা আমরা একটু বিস্তারিত পড়ি। সেটার মধ্যে 1 নম্বর প্রশ্ন আসতে পারে কি, মূলধনী আয় কাকে বলে? মূলধনী আয় কাকে বলে? আয় কাকে বলে? এই প্রশ্নটা আমাদের করতেই পারে, মূলধনী আয় কাকে বলে। আশা করি আপনারা জানেন, তার পরবর্তীতে আবার আমরা নতুন ভাবে শিখি। তাহলে কি মূলধনী আয় কাকে বলে? তাহলে মূলধনী আয় কাকে বলে সেটা হচ্ছিল মূলধন, উত্তর হচ্ছিল মূলধনী পরিসম্পদ। মূলধনী সম্পদের মালিকানা হস্তান্তর হতে যে মুনাফা ও লাভ হয় তাকে মূলধনী আয় বলে। বিষয়টা কি অনেক কঠিন না? বিষয়টা অনেক কঠিন না। আমরা দীর্ঘদিন যাবত এটার মধ্যে প্র্যাকটিস না থাকার কারণে আমরা এটা ভুলে গিয়েছি। এখন আবার ইনশাল্লাহ আমরা পড়বো, অবশ্যই আমাদেরকে মনে চলে আসবে। তাহলে আমরা যারা যারা ভিডিওটির সঙ্গে আছি অবশ্যই আমরা খাতা কলম নিয়েছি এবং আমরা এগুলি নোট করে পড়বো ইনশাল্লাহ। এতে করে আমাদের 1 মার্কের যে পরীক্ষার প্রশ্নগুলি আছে সেগুলিতে কিন্তু আমাদের খুবই উপকার হবে এবং কি আমরা যে জানবো সেই জানাটা কিন্তু খুবই পরিষ্কার হবে। তাহলে মূলধনী আয় কাকে বলে? মূলধনী আয় হচ্ছে মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হতে যে মুনাফা ও লাভ হয় তাকে মূলধনী আয় বলে। তাহলে এটা কি, যে সম্পদগুলি আছে, মূলধনী যে সম্পদ আছে, যে পরিসম্পদ আছে, মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর করতে হবে। মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে মুনাফা ও লাভ হয় তাকে মূলধনী আয় বলে। অবশ্যই যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারেন এবং কি যদি কোনো মতামত থাকে সে মতামত আপনারা সহজেই দিতে পারেন। তাহলে চলেন আমরা কি দেখলাম, যে মূলধনী আয় কাকে বলে? মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর। মূলধনী পরিসম্পদগুলি কি কি আছে এগুলি কি আমরা জানি? অনেকেই জানি, আবার অনেকের এখন বর্তমান সময় মনে নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার যদি পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে হবে। তাহলে মূলধনী পরিসম্পদ সেগুলি কি কি আছে আমরা কিছুক্ষণ পরেই পড়বো। যদি আপনার মনে না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আমরা যেহেতু সামনে পড়বো তাহলে কোনো সমস্যা নেই, জানবো ইনশাল্লাহ। মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হতে যে মুনাফা ও লাভ হয় তাকে মূলধনী আয় বলে। তাহলে চলেন আমরা না দেখা বলার চেষ্টা করি, বা আমরা যে নোট করছি অবশ্যই নোটটা আমরা সংরক্ষণ করব। তাহলে কি হলো, যে মূলধনী আয় কাকে বলে? তাহলে আমরা কি বলবো, মূলধনী পরিসম্পদ হস্তান্তরের মাধ্যমে যে আয় বা মুনাফা হয় তাই হচ্ছিল মূলধনী আয়। তাহলে কি, মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হতে যে মুনাফা ও লাভ হয় তাকে মূলধনী আয় বলে। আশা করি এতক্ষণ আমাদের সবাই বুঝতে পারছেন।
তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন কি গেল, যে মূলধনী আয় কাকে বলে। তাহলে আমরা মূলধনী আয় কাকে বলে সে বিষয়টা আর আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে চলেন আমরা এর পরবর্তীতে যদি দেখি যে আসলে মূলধনী আয় কাকে বলে সেটা বললাম, তাহলে মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ জানতে হবে যে মূলধনী আয়ের আসলে কি কি। এর উদাহরণ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই যে মূলধনী পরিসম্পদ হস্তান্তর দিলাম, তাহলে আমরা কোন সম্পদগুলো হস্তান্তর দেব, কোন সম্পদগুলো হস্তান্তর হয়। হস্তান্তর বলতে কি বোঝায় সেটা আমরা অবশ্যই জানি। তার পরবর্তী হস্তান্তর হচ্ছে হলো একটি জিনিস বা একটি পণ্য মালিকানা অন্য একজনকে দেওয়ার যে অধিকার, সেটাই হচ্ছে হলো মূলধনী পরিসম্পদের হস্তান্তর। তাহলে আমরা এখানে কি করব, যে মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ, মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ। এই মূলধনী আয়ের যদি কয়েকটি উদাহরণ পড়ি, মূলধনী আয়ের 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 কয়েকটি উদাহরণ, কয়েকটি উদাহরণ যদি আমরা পড়ি, কয়েকটি উদাহরণ দাও, উদাহরণ দাও দাও, তাহলে কিন্তু আমরা অবশ্যই কি হবে, আমাদের আরো সুন্দর বা আরো গভীরভাবে মনে থাকবে। তাহলে চলেন আমরা মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ দিতে বলছে। তাহলে আমরা শুরু করি। মূলধনী আয়ের উদাহরণ কি কি, আমরা কিন্তু পূর্বে যে পড়াটা পড়লাম সেটা কি পড়ছিলাম, মূলধনী পরিসম্পদ হতে বা মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর। তাহলে কোন সম্পদগুলো মালিকানা হস্তান্তর করা যায় সেই সম্পদগুলি কিন্তু এখানে মূলধনী পরিসম্পদ আয়ের মধ্যে আমরা গণনা করব। তাহলে 1 নম্বর উদাহরণ দেখি, যে জমি। এই জমি বা ভূমি যে নামে চিনে, এই জমি বা ভূমি এটা কি হস্তান্তর করা যায়? অবশ্যই হস্তান্তর করা যায়। জমি এবং ভূমি মালিকানা হস্তান্তর করা যায়, যেটা রেজিস্ট্রি অফিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে সেটা কি করা যায়, হস্তান্তর করা যায়। তাই মালিকানা মূলধনী আয়ের যে পরিসম্পদ সেটা আমরা 1 নম্বরটা কি পেলাম, কয়েকটা উদাহরণের মধ্যে 1 নম্বরটা হচ্ছিল মালিকানা সত্ত্ব, সেটা কি জমি এবং ভূমি। 2 নম্বরটায় যাই, বাড়ি, বাড়ি বা ফ্ল্যাট, বাড়ি বা ফ্ল্যাট, বাড়ি বা ফ্ল্যাট। আমাদের অনেক সময় দেখা যায় যে জমি বিক্রি হয়, ভূমি বিক্রি হয়, অনেক সময় দেখা যায় কি বাড়ি বিক্রি হয়, পুরা বাড়িও বিক্রি হয়। এর পরবর্তীতে দেখা যায় যে অ্যাপার্টমেন্টগুলি যেটা আছে, এই অ্যাপার্টমেন্টের একটা ফ্লোর বা একটা ফ্ল্যাট বিক্রি হয়, একটা বহুতল ভবনের 5 তলা 10 তলা বা 15 তলা যাই বলেন, ওই ভবনগুলির একটা ফ্ল্যাটও বিক্রি হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই মালিকানা সূত্রের যে পরিসম্পদ আছে সেই পরিসম্পদের মধ্যে ফ্ল্যাটও গণনা করতে আমাদের হবে। তাহলে কি জমি ভূমি, এর পরবর্তীতে বাড়ি ফ্ল্যাট, এর পরবর্তীতে যদি আমি 3 নম্বর দেই সেটা হচ্ছে দোকান, দোকান বা বাণিজ্যিক, বাণিজ্যিক 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 স্থাপনা, বাণিজ্যিক স্থাপনা। তাহলে কি হলো, জমি ভূমি বাড়ি ফ্ল্যাট দোকান বা বাণিজ্যিক স্থাপনা। এর পরবর্তীতে যদি আমরা 4 নম্বর দেই, 4 নম্বর হলো শেয়ার, 4 নম্বর হচ্ছে শেয়ার, শেয়ার বা শেয়ার ও সিকিউরিটিজ, সিকিউরিটিজ। জমি ভূমি বাড়ি ফ্ল্যাট দোকান বা বাণিজ্যিক স্থাপনা, এর পরবর্তীতে হলো শেয়ার ও সিকিউরিটিজ। এর পরবর্তীতে যদি আমরা যাই সেটা হচ্ছে 5 নম্বর আমরা যদি পড়ি, মূল্যবান ধাতু, মূল্যবান ধাতু। মূল্যবান ধাতু বলতে এখানে আমরা যদি তার ব্র্যাকেটে উল্লেখ করে দেই তাহলে হচ্ছে সোনা ও রূপা। এগুলি কিন্তু দাম কমে না। এই যে আপনাদের যে জিনিসগুলি দেখলেন, এই জিনিসগুলির দাম কিন্তু মোটামুটি কোনোভাবেই কমে না। যদি কোনো বড় ধরনের বিপর্যয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের যুদ্ধ অবস্থা বা কোনো যুদ্ধ অবস্থার ক্ষেত্রেও কিন্তু স্বর্ণ বা ধাতুর কিন্তু দাম বাড়ে। সেক্ষেত্রে অন্যান্য জিনিস যদি ক্রয় বিক্রয় নাও হয়, এই জিনিসগুলি কিন্তু যেগুলি নিয়ে যাওয়া যায় এগুলি কিন্তু মানুষ সঙ্গে করে নিয়ে যায়। তাহলে আমাদের কয়টা হলো, যে মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ দাও। কয়েকটি উদাহরণ কিন্তু আমরা 5টা পর্যন্ত লিখে ফেলছি। 5টা পর্যন্ত কি কি, 1 নম্বর কি হলো, 1 নম্বর হলো জমি ভূমি ফ্ল্যাট সিকিউরিটিজ, মূল্যবান সম্পত্তি বলতে মূল্যবান ধাতু যেটা আছে সেটা হচ্ছে আপনার সোনা বা রূপা, এবার শেয়ার সিকিউরিটিজ, দোকান বা বাণিজ্যিক স্থাপনা। যদি আমরা আরো লিখি, ধরেন যদি মনে করেন যে 6 নম্বর দিই, 6 নম্বর যদি আমরা দেই তাহলে 6 নম্বর আমরা দিতে পারি ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসায়ী
ব্যবসায়ী ছয় নম্বর হলো মেশিন বা যন্ত্রপাতি। এটা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে যেটা ক্রয় করছিলেন সেটা আপনি নিজে ক্রয় করছিলেন ব্যবসার উদ্দেশ্যে, সেটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে সেটাও কিন্তু এই যে পরিসম্পদ বা মূলধনী আয়, সেই আয়ের মধ্যে কিন্তু এটা গণনা হবে। তাহলে আমরা কি পেলাম? এক নম্বরে যদি আমরা পরীক্ষাতে আসে বা আমাদের বোঝার সুবিধার্থে মূলধনী আয় কাকে বলে, তাহলে অবশ্যই কি লিখলাম? পূর্বে যে পড়াটা পড়লাম, এক নম্বর প্রশ্ন, মূলধনী আয় হচ্ছিল মালিকানা মূলধনী যে পরিসম্পদগুলি আছে সেগুলি মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে আয় বা লাভ হয় বা মুনাফা হয়, সেটাই হচ্ছিল কি? মূলধনী আয়। তাহলে মূলধনী আয়ের মধ্যে আমরা কি পড়লাম? আবার মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ পড়লাম। মূলধনী আয়ের কয়েকটি উদাহরণের মধ্যে এক নম্বর কি পড়লাম? যে জমি। দুই নম্বর কি পড়লাম? ভূমি। দুই নম্বর পড়ছিল হলো ফ্ল্যাট। এর পরবর্তীতে পড়ছে হচ্ছিল আপনার বাড়ি, এরপর দোকান, বাণিজ্যিক স্থাপনা, শেয়ার, সিকিউরিটিজ, মূল্যবান ধাতু, সেটার মধ্যে হচ্ছিল সোনা এবং রূপা। এর পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে মেশিনারিজ, যন্ত্রপাতি ইত্যাদিগুলি কি হবে? আমার মূলধনী যে আয় আছে, কয়েকটি উদাহরণ আছে যে এই বিষয়গুলি কি হয়? মূলধনী আয় হিসাবে আমাদের পরীক্ষার যে ম্যাথ আছে সেই ম্যাথগুলির মধ্যে কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। আপনারা কেউ বুঝেন না এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, বা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে নির্দ্বিধায় কিন্তু সেটা কমেন্ট করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। তাহলে চলেন আমরা মূলধনী আয় সেটা কি আছে সেটা 5 নম্বর আমরা পড়ে ফেললাম। তাহলে মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ সেটাও আমরা পড়লাম। সেটা কি কি? এই সিরিয়াল আপনি ভুলে যান, আপনি শুধু মূলধনী আয় কি আছে সেই বিষয়গুলি যদি জানেন তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে মূলধনী আয়ের মধ্যে আমরা এক নম্বরে কি পড়লাম? এক নম্বরে পড়লাম হচ্ছিল আপনার জমি বা ভূমি। দুই নম্বর বাড়ি। তিন নম্বর বাড়ি বা ফ্ল্যাট। 4 নম্বর সিকিউরিটিজ বা শেয়ার। এর পরবর্তীতে কি পড়লাম? এরপর বললাম দোকান বা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান। এর পরবর্তীতে বললাম হচ্ছিল যন্ত্রপাতি, মেশিনারিজ। এই বিষয়গুলি যদি আমরা 2 থেকে 4 বার বা 5 বার পড়ি তাহলে আশা করি কাউরে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমাদের কি হলো? যে জমি, ভূমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান বা বাণিজ্যিক স্থাপনা, শেয়ার, সিকিউরিটিজ, মূল্যবান ধাতু, সোনা, রূপা, মেশিন ও যন্ত্রপাতি, এগুলি কি? মূলধনী আয়ের এক একটি উদাহরণ। তাহলে চলেন আমরা যদি এইটা পারলাম তাহলে আসলে এই পরিসম্পদের মালিকানা কিভাবে অর্জন করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই বিষয় যদি আমরা না জানি তাহলে মূলধনী যে মালিকানা অর্জন আমরা কিভাবে করব সেটা আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি আমাদের এটা না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা। তাহলে চলেন আমরা কি লিখব? এখন হচ্ছে মূলধনী পরিসম্পদের মালিকানা অর্জন কিভাবে করা যায়। 3 নম্বর প্রশ্ন, মূলধনী সম্পদের মালিকানা অর্জন পদ্ধতি। এই যে আমাদের সম্পদগুলি আছে, মূলধনী আয় আমরা যে পড়বো বা মূলধনী আয় কাকে বলে সেই বিষয়গুলি কিন্তু আমাদের খুবই মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন একজন করদাতা যখন আমরা আয়কর হিসাব করতে যাবো তখন কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই যে 7টা আয়ের খাত, এই 7টা আয়ের খাত কিন্তু কোনোভাবেই আমরা যারাই এটা হিসাব করব কেউ কিন্তু বাদ দিয়ে হিসাব করার কোনো সুযোগ থাকবে না। তাহলে কি মূলধনী আয়? এক নম্বর প্রশ্ন পড়ছে মূলধনী আয় কাকে বলে। 2 নম্বর আমরা পড়লাম যে উদাহরণগুলি কি কি। 3 নম্বরে পড়তেছি মূলধন পরিসম্পদের মালিকানা অর্জন পদ্ধতি। তাহলে সেটা আমরা কিভাবে পড়বো? মূলধন মালিকানা পদ্ধতি কি করতে পারবেন যদি আমরা 1 নম্বর দেই, সেটা হচ্ছিল ক্রয়ের মাধ্যমে। যে কোনো সম্পত্তি আপনি মালিকানা অর্জন করতে পারবেন হচ্ছিল ক্রয়ের মাধ্যমে। ক্রয় যদি না করেন তাহলে আপনি মালিকানা অর্জন করতে পারবেন না। আমরা সহজভাবে চিন্তা করবো, কেউ দখল করে মালিকানা হয়েছে বা কি করছে সেটার কিন্তু হিসাব আমাদের এখানে নাই, বা সেটা আমরা করবো না, সেটা অন্য হিসাব। তাহলে আমাদের এখানে কি হলো? যে ক্রয়ের মাধ্যমে কি করবেন? যে মালিকানা সত্ত্ব অর্জন করা যাবে, সেটা কিভাবে হবে? ক্রয়ের মাধ্যমে। তাহলে 1 নম্বর বললাম। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছিল যে কোনো উপহার কমা দান ও উইলের মাধ্যমে
উইলের মাধ্যমে। এটা কিন্তু আমরা পড়তেছি যে মালিকানা সত্ত্বটা কিভাবে অর্জন করতে পারবে সেই বিষয়গুলি কিন্তু আমরা এখানে পড়তেছি। তাহলে সেটা কিভাবে অর্জন করব, সেটা হচ্ছিল কোরআনের মাধ্যমে অর্জন করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছিল এই উপহার পেতে পারেন, দান করতে পারে কেউ, কেউ হচ্ছিল আপনাকে উইলের মাধ্যমে দিতে পারে। 3 নম্বর যে বিষয়টা ছিল, 3 নম্বর হচ্ছিল সাকসেশন। সাকসেশন বা উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে 4 নম্বর যদি আমরা দেই, তাহলে প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য কোন ট্রাস্ট হস্তান্তরের মাধ্যমে এই বিষয়গুলি কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই নোট করবেন। নোট না করলে বা খাতাতে যদি না উঠান তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা ভুলে যাবেন। তাহলে কি হলো, যদি আপনাদের কেউ নোট করতে সমস্যা হয়, পরবর্তীতে যদি আমার কাছ থেকে আপনারা কমেন্টে জানান যে ভাই আমাকে একটু যদি পাঠান, তাহলে কিন্তু আমি আপনাদের কাছে এটা আবার পাঠাইতে পারবো। এটা কিন্তু আমার এখানে বা বারবার আপনারা দেখলে হবে, আমার এটা ভিডিও রেকর্ড থাকবে, সমস্যা নেই। তাহলে সেটা কি আছে, কোরআনের মাধ্যমে মালিকানা অর্জন করা যায়। 2 নম্বর কোনো উপহারের মাধ্যমে এটা অর্জন করা যায়। এর পরবর্তীতে এটা হচ্ছে হলো কোনো দান হিসাবে এটা অর্জন করা যায়। এটা হচ্ছে হলো উইলের মাধ্যমে অর্জন করা যায়। এটা হলো সাকসেশন বা উত্তরাধিকার, এইভাবে এটা অর্জন করা যায়। তাহলে অবশ্যই আমরা এগুলি কি করতেছি যে বুঝতে পারতেছি। এরপরে সাকসেশন বা উত্তরাধিকার সূত্রে কিভাবে হবে সেই বিষয়গুলি কিন্তু আমরা অবশ্যই জানি। তা এটা উত্তরাধিকার, যেমন পিতামাতা বা দাদার যে সম্পত্তিগুলি আছে সেই সম্পত্তিগুলি কিন্তু কি আপনারা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকবেন। তাহলে এর পরবর্তীতে আবার কি আছে, প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্ট বা হস্তান্তরের মাধ্যমে। অনেকে আছে যে ট্রাস্টের মালিক থাকে, সেটা প্রত্যাহার হতে পারে, সেটা অপ্রত্যাহারযোগ্য হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবেন তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার এই হিসাব হবে না। তাহলে আরো করা যায়, সেটা কিভাবে করা যায়, যদি এখানে আমরা 4 করলাম, এটা আপনারা অবশ্যই কিন্তু লিখে রাখবেন বা মনেও রাখবেন। তাহলে যদি আমরা 5 নম্বরে যদি পড়ি, 5 নম্বর কোম্পানির শেয়ার বা বিনিয়োগের মাধ্যমে কি করা যায়, এই মূলধনী পরিসম্পদের মালিকানা অর্জন করা যায়। এর পরবর্তীতে 7 নম্বরে যদি আমরা পড়ি, আদালতের রায়ের মাধ্যমে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কি করা যায়, মালিকানা অর্জন করা যায়। তাহলে আমরা কিন্তু অনেক বিষয়গুলি জেনে গেলাম। আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আপনি নতুন কিছু শিখবেন আশা করি, যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি কমপ্লিট করেন বা ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত থাকেন। তাহলে আমরা কি বললাম, মূলধনী পরিসম্পদের মালিকানা অর্জন করা যাবে কিভাবে। সর্বপ্রথম সেটা হচ্ছে 1 নম্বর ক্রয়ের মাধ্যমে। আপনি যদি বৈধভাবে কোনো কিছু ক্রয় করেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হবেন, মালিক হবেন। 2 নম্বর হচ্ছে উপহারের মাধ্যমে আপনি মালিকানা অর্জন করতে পারেন। আপনি হচ্ছে দানের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারেন। আপনি হচ্ছে উইলের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারেন। এখন আবার উইল কি, দান কি, উপহার কি, সেটা যদি আপনি বিস্তারিত পড়তে চান, এটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আছে। সেই বিষয়গুলিতে আমরা এখন যাব না। আমরা জাস্ট আয়ের যে হিসাবগুলি আছে, সেই মূল যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করতেছি। তাহলে আমরা কি আলোচনা করলাম, সেটা হচ্ছে যে পরিসম্পদের মালিকানা অর্জনে কি কি হবে। 1 নম্বর হচ্ছে ক্রয়ের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে উপহার, দান এবং উইলের মাধ্যমে। এর পরবর্তীতে 3 নম্বর বললাম হচ্ছে সাকসেশন বা উত্তরাধিকার সূত্রে।
এবার প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য ট্রাস্টের মাধ্যমে ট্রাস্ট হস্তান্তরের মাধ্যমে, এবার কোম্পানির শেয়ার এবং মালিকানা, কোম্পানির শেয়ার এবং বিনিয়োগের ক্ষেত্রে, এর পরবর্তীতে কি আদালতের রায়ের মাধ্যমে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কি করা যায়, যে কোনো মূলধনী সম্পত্তি আছে বা পরিসম্পত্তি আছে সেগুলি কি করা যায়, মালিকানা অর্জন করা যায়। মালিকানা অর্জনের মোটামুটি উদাহরণ আপনি যদি এই 5-7টা মনে রাখেন, আশা করি আপনার আয়কর আইনে বা আয়কর যে পরীক্ষা আছে ইনশাল্লাহ আমাদের এই পরীক্ষাতে কোনোভাবেই আপনি বা আমরা কোনোভাবে কেউ আটকাবো না। তাহলে আমাদের কি হলো, আমরা 1 নম্বরে কি পড়লাম, মূলধনী আয় কাকে বলে, মূলধনী আয় কয়েকটি উদাহরণ। এর পরবর্তীতে কি বললাম, মূলধনী আয় বা মূলধনী সম্পদের মালিকানা আসলে কিভাবে অর্জন করা যায় সেই বিষয়গুলি পড়লাম। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এর পরবর্তীতে আমরা কি করব, যে এই যে মালিকানা সত্ত্ব যে হলো, এই মালিকানা সত্ত্ব আমরা কিভাবে করতে পারি, যে আসলে কি কোন পদ্ধতিতে হিসাব করতে পারি। আমরা কিন্তু এখানে পড়লাম এটা হিসাব করতেও আমাদের কিন্তু হিসাব পদ্ধতিটাও জানতে হবে। হিসাব পদ্ধতি যদি আমরা না জানি, আমাদের যখন ম্যাথ আসবে তখন কিন্তু আমরা তাহলে পারবো না, যদি হিসাব পদ্ধতি আমরা না জানি। তাহলে আমাদের এখন কি হবে, মূলধনী আয়ের হিসাব পদ্ধতি কি, মূলধনী আয় কিভাবে নির্ণয় করা যায়। 4 নাম্বার হচ্ছিল মূলধনী আয় কিভাবে হিসাব করা যায়, এটা কিন্তু আমাদের সূত্র, এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ নেই যে মনে রাখা, আপনার ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে যদি মূলধনী আয় আপনার বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, মূলধনী আয়, এটা কিন্তু সূত্র, মূলধনী আয় আমাদের এখানে কি বের করবো আমরা, মূলধনী আয়। তাহলে মূলধনী আয় আমরা বের করলে কি বের করব, মূলধনী আয় বের করতে গেলে আমাদের অবশ্যই এই সূত্রর বাইরে কোনো সূত্র নাই। আপনি যদি মনে করেন যে এই সূত্রের বাইরে আপনার কোনো সূত্র আছে, সেটা নাই। মূলধনী আয় সূত্র এইভাবেই। 1 নম্বরে কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত ব্যয় বা খরচ। তাহলে কি হলো, বিক্রয় সংক্রান্ত ব্যয় বা খরচ আপনি যেটা দেন। মূলধনী আয় বের করার জন্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, এটা আপনি যে কোনো ভাবে যে কোনো মূল্যে আপনার এটা মুখস্থ করতে হবে। এখানে কিন্তু কোনো আপোষ নেই, এখানে কিন্তু কোনো ছাড় নেই। আমার ক্ষেত্রে হোক আপনাদের ক্ষেত্রে হোক, কারো ক্ষেত্রে কিন্তু কোনো এটা ছাড় নেই। তাহলে সেটা কি, মূলধনী আয়। মূলধনী আয় কিভাবে বের করব বা নির্ণয় করবো হিসাব, বিক্রয় মূল্য কি করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয়। বিক্রয় সংক্রান্ত অন্যান্য ব্যয় কি আছে সেটা কিন্তু আমরা আলোচনা করব। আমরা এরপরেই ম্যাথ করব, একটা ম্যাথের উদাহরণ দিলে আপনারা আশা করি বুঝে যাবেন। তাহলে কি হলো, আমরা সূত্রটা কয়েকবার পড়ি। মূলধনী আয় কিভাবে নির্ণয় করা যায়, মূলধনী আয় নির্ণয় করার জন্য মূলধনী আয় সমান সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত ব্যয়। আবার পড়ি, মূলধনী আয় সমান সমান বিক্রয় মূল্য, এর পরবর্তীতে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে চলেন আমরা এখন একটি ম্যাথ করি। ম্যাথটি অবশ্যই কি করবেন, আপনারা খাতাতে তোলার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। তাহলে সেটা কি আছে, এই সূত্রটা এখানে থাক, তাহলে আমাদের হিসাবটা বুঝতে আরো অনেক সহজ হবে। আর নয়তো বা সূত্রটা যদি আমরা এখানে ছোট করে লিখি, সেটা কি, মূলধনী আয় কিভাবে নির্ণয় করবো সেটা যদি সূত্রটা আমরা ছোট করে লিখে রাখি, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। না হলে আমরা আবার আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট, আপনারা কিন্তু এটা অবশ্যই নোট করবেন এবং অবশ্যই নোট করবেন। এখানে কিন্তু কোনো ধরনের আপোষ নাই। যদি আমরা মূলধনী আয় হিসাব বের করতে যান, তাহলে কি হবে, মূলধনী আয় সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত ব্যয়। এই হচ্ছিল সূত্র।
এখন হচ্ছে আমরা একটি ম্যাথ করব। এই ম্যাথের মাধ্যমে কি করবেন, আপনাদের যে কোনো ম্যাথ আপনার যদি এই সূত্র মনে থাকে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত ব্যয়, এই বিষয়টা কিন্তু আপনার ফাইনাল যেই হবে, যে আয়কর হিসাব হবে, সেই আয়কর হিসাবের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে। তাহলে চলেন আমরা যদি উদাহরণটা দিই সে এইভাবে। ধরেন এক ব্যক্তি নাম হচ্ছিল সুনায়রা রহমান, সুনায়রা রহমান একটি জমি ক্রয় করেছেন 10 লক্ষ টাকার বিনিময়ে। কত টাকা দেখেন, একটি জমি ক্রয় করেছেন 10 লক্ষ টাকা, এবং জমিটি বিক্রয় করেছেন কত, 15 লাখ টাকা। এটা আমরা আনুমানিক একটা সংখ্যা দিচ্ছি যাতে করে আমাদের ম্যাথটি বুঝতে সুবিধা হয়। তাহলে কি হলো, সুনায়রা রহমান একটি জমি ক্রয় করেছেন 10 লক্ষ টাকা এবং তিনি এটা বিক্রি করলেন কত, 15 লক্ষ টাকা। তাহলে এবং তার হচ্ছিল কি আছে, বিক্রয় এবং রেজিস্ট্রি খরচ ও রেজিস্ট্রেশন খরচ আছে কত, 50,000 টাকা। 50,000 টাকা হলে তার মূলধনী আয় কত। এই হচ্ছে আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন। সেটা কি, যে সুনায়রা রহমান নামে এক ভদ্র মহিলা বা তিনি কি করলেন, একটি জমি ক্রয় করলেন কত দিয়ে, 10 লাখ টাকা দিয়ে, এবং তিনি কি করলেন, জমিটি বিক্রয় করেছেন কত লাখ টাকায়, 15 লাখ টাকা। ও রেজিস্ট্রেশন খরচ গেছে কত, বিক্রয় সংক্রান্ত খরচ গেছে তার 50,000 টাকা। তাহলে এখানে তার যে মূলধনী আয় আছে, সেই মূলধনী আয়টা কিভাবে পরিগণনা হবে। তাহলে আমরা টাকার অঙ্কটা বসে দেখেন, আমাদের এখানে হচ্ছিল বিক্রয় মূল্য কত। এখানে যদি আমরা সূত্র অনুযায়ী বসাই, যে মূলধনী আয়টা আমরা বের করতে হবে। তাহলে আমরা যদি সূত্রটা বসাই, বিক্রয় মূল্য আমাদের কত, 15 লাখ টাকা। তাহলে 15 লাখ টাকা উঠাইলাম, মাইনাস যাবে কত, কি ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য কত, তার হচ্ছিল 10 লাখ টাকা। এ হচ্ছিল তার 10 লাখ টাকা ক্রয় মূল্য। এরপরে কি, বিক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ কত, 50,000 টাকা। এই হচ্ছিল তার মোট টাকার অঙ্ক। এর বাইরে তো তার এখানে কোনো টাকা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই মূলধনী আয়টা আমাদের বের করতে হবে। তাহলে আমরা চলো হিসাব করি। তাহলে এখানে হলো মাইনাস যাবে কত, মাইনাস যাবে হচ্ছিল 10 লাখ, আর হচ্ছিল 5 লাখ। আমরা কিন্তু সেই বীজগণিতে 6-7 এর মাইনাসে প্লাস হয়, সেই হিসাবটা কিন্তু আমরা এখন করব। তাহলে আমাদের যেটা আছে সেটা থাকলো 15 লাখ মাইনাস এই 10 লাখ আর হইলো 50,000। তাহলে হইলো কত, 10,50,000। তাহলে আমাদের যদি 10,50,000 টাকা থেকে যদি আমাদের 15 লাখ টাকা বিক্রয় করছি, বিক্রয়ের টাকা থেকে 10,50,000 টাকা বাদ যাবে, তাহলে আমাদের থাকবে হলো 4,50,000 টাকা। এই 4,50,000 টাকায় কি, 4,50,000 টাকা। তাহলে এই 4,50,000 টাকায় সুনায়রা রহমানের কি, যে মূলধনী আয়, সেই মূলধনী আয় কত, 4,50,000 টাকা। আমরা আয়কর আইন যখন করতে যাব তখন কিন্তু এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, উত্তরে লিখবো হচ্ছিল, আমরা সূত্রের সাথে কি আমাদের মিলছে, সূত্রের সাথে আশা করি 100% মিলছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে হচ্ছিল, উত্তর আমরা এইভাবে উত্তর লিখবো যাতে করে সময় যদি আমাদের স্বল্প থাকে, তারপরে সময় স্বল্প থাকলে তাহলে উত্তর লিখে 4,50,000 টাকা। আর যদি সময় একটু বেশি থাকে তাহলে আমরা পুরোটা লিখবো, সুনায়রা রহমানের মূলধনী আয় হচ্ছিল 4,50,000 টাকা। 4,50,000 টাকা। এই যে 4,50,000 টাকা,
এটাই কিন্তু আমাদের যে আয়ের যে খাত আছে, মূলধনী যে আয়ের খাত, সেই আয়ের খাতে কিন্তু ফাইনাল কিন্তু আমাদের এই রেজাল্টটা যাবে। ঠিক আছে, আমরা যখন হিসাব করবো তো হিসাব পদ্ধতিতে কিন্তু আমাদের এই হিসাবটাই যাবে। তাহলে এই হচ্ছে হলো আমাদের মূলধনী আয়। এই মূলধনী আয়ের ক্ষেত্রে আর কারো সমস্যা থাকার কথা বলে আমি মনে করি না। এবং যদি কেউ আরো বিস্তারিত ধারণা নিতে চান তাহলে যে কোনো বই থেকে আপনারা আরো পড়াশোনা করতে পারেন। এনবিআর এর ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে প্রজ্ঞাপন নামায় পড়তে পারেন। এর পরবর্তীতে বিভিন্ন বই সংগ্রহ করতে পারেন। আমি শুধু আমার যে স্যারের বইটি আছে, স্যারের সেই বইটি আমি সংগ্রহ করেছি, আর আমি প্রজ্ঞাপন সংগ্রহ করেছি, আর কিছু নয়। তো এখান থেকে আমি পড়তেছি। স্যারের বইয়ে যদি আমি দেখি যে মূলধনী আয়, সেটা হচ্ছে হলো 62 নম্বর পেজে বিস্তারিত দেওয়া আছে। 62 নম্বর পেজ যদি স্যারের বই পেজে যান, 62 নম্বর পেজ, এই হচ্ছে হলো আমার স্যারের বই। ঠিক আছে, আপনারা দেখতে পারেন, খুবই সুন্দর লিখছে, আপনাদের সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন। তাহলে কি হলো, এই হচ্ছে হলো মূলধনী আয়। এই মূলধনী আয়টা যদি এর পরবর্তীতে আর মূলধনী আয়ের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমরা বইটি বন্ধ রাখলাম। এই যে যে ম্যাথ বা অন্যান্য যে বিষয়গুলি আছে, এগুলি সেম কিন্তু স্যারের বইতে পাবেন না। আমি কিন্তু আরো কিছু বই থেকে বা আরো কোনো মাধ্যম থেকে কিন্তু আমি এটি সংগ্রহ করেছি এবং আপনাদের সাথে নোটটি শেয়ার করেছি। অবশ্যই আপনারা এই নোটটি বা আমার যে নোটটি আছে সেটি সংগ্রহ করতে পারেন, বা বিস্তারিত আরো যদি আপনার কাছে কোনো বেটার অপশন থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। আমি সেটা অবশ্যই সাদরে গ্রহণ করব, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা কি পড়লাম সেটা আমরা আবার যদি সামারি করি। 1 নাম্বার মূলধনী আয়। এই আয়ের যে খাত আছে, আয়কর আইনের আয়ের যে খাত আছে 7টি, সেই 7টি আয়ের খাতের মধ্যে আজকে আমরা যে আয়ের খাতগুলি বললাম সেটা হচ্ছে হলো মূলধনী আয় খাত। তাহলে মূলধনী আয় কাকে বলে, সেটা হচ্ছিল যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছিল আর্থিক পরিসম্পদ হতে হস্তান্তর। আর্থিক পরিসম্পদ হস্তান্তরের মাধ্যমে যে আয়গুলি হয় বা যে লাভ হয় সেটাই হচ্ছে হলো আমার মূলধনী আয়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। মূলধনী আয়ের কয়েকটি উদাহরণ পড়েছিলাম, সেই উদাহরণগুলি আমাদের কি আছে, সেগুলি আছে আমাদের জমি আছে, সেগুলি আমাদের প্লট আছে, সেগুলি আমাদের বাড়ি আছে, সেগুলি আমাদের কোম্পানির শেয়ার করার মাধ্যমে আছে বা বিনিয়োগের মাধ্যমে হতে পারে। এই মাধ্যমগুলিতে আমরা কি করলাম, যে আমরা মালিকানা যে যে বিষয়গুলি আছে সেগুলি উদাহরণ দিলাম। এর পরবর্তীতে আমরা কি বললাম, মূলধনী আয়ের যে উপাদানগুলি, মূলধনী আয় যে আমরা অর্জন করব, যে মূলধনী আয়ের যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলি আমরা কিভাবে অর্জন করব, সেই বিষয়গুলি। সম্পদগুলি আমরা কিভাবে অর্জন করব, সম্পদগুলি হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা আছে, সম্পদ আমরা ক্রয়ের মাধ্যমে অর্জন করতে পারি। যদি আমরা কোনো সম্পদ ক্রয় করি বা আমাদের ক্লায়েন্ট যদি কোনো সম্পদ ক্রয় করেন, তাহলে এর মাধ্যমে তিনি কি করতে পারবেন, ওই মূলধনী সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এরপরে কি করতে পারেন, উপহারের মাধ্যমে অর্জন করতে পারে। এর পরবর্তীতে আপনার উইলের মাধ্যমে অর্জন করতে পারে, দানের মাধ্যমে অর্জন করতে পারে, আদালতের রায়ের মাধ্যমে অর্জন করতে পারে। এই মাধ্যমগুলির মাধ্যমে কি করা যায়, আর্থিক পরিসম্পদগুলির মালিক হওয়া যায়। এর পরবর্তীতে আমরা কি বললাম, আর্থিক পরিসম্পদ হিসাব পদ্ধতি। আর্থিক পরিসম্পদের হিসাব হচ্ছে হলো এই একটাই সূত্র, এর বাইরে কোনো সূত্র নাই। আপনাদের কাছে এখান থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সূত্র যদি আপনারা না পারেন তাহলে আর্থিক পরিসম্পদের যে হিসাব আছে বা আর্থিক আয়ের যে হিসাব আছে সেই হিসাব আপনারা করতে পারবেন না, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। তাহলে অবশ্যই কি হবে, আর্থিক পরিসম্পদের হিসাবের থেকে মূলধনী আয় কিভাবে বের করব, মূলধনী আয় বের করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে মাইনাস যাবে কি মাইনাস যাবে হচ্ছে হলো আপনার ক্রয় মূল্য, মাইনাস যে আনুষঙ্গিক যে খরচ আছে এই রিলেটেড, সেই রিলেটেড যে খরচ আছে সেটা হলো বিক্রয় সংক্রান্ত যে ব্যয়। বিক্রয় করতে গেলে অনেক সময় দালালি দিতে হয়, বিক্রয় করতে গেলে অনেক ধরনের খরচ দিতে হয়, সেই খরচগুলি আপনাদের বাদ দিতে হবে। তাহলে কি হলো সূত্রটা, আমরা সূত্রটা মুখস্থ করব। সেটা হচ্ছে হলো মূলধনী আয় বের করার জন্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ। এর পরবর্তীতে আমরা একটা ছোট্ট করে একটা ম্যাথ দেখলাম। এই ম্যাথটা হচ্ছিল যাতে করে সহজে বুঝতে পারেন। সুনায়রা রহমান কি করলেন, 10 লাখ টাকা দেয় বা যে কোনো একজন মানুষ একটা পরিসম্পদ কিনলেন, 10 লাখ 15 লাখ 20 লাখ যেই টাকা দিয়ে তিনি কিনুক না কেন, সেই সম্পদটা তিনি ধরেন এর বেশি অতিরিক্ত বিক্রি করছেন, কমে তো বিক্রি করার কোনো সুযোগ নেই। একটা মানুষ পরিসম্পদ কখন কমে বিক্রি করে, যখন কোনো ধরনের ওই সমস্যা, কাগজের সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা বা যদি কোনো ধরনের বিপদে না পড়ে, তাহলে কিন্তু কোনোভাবে কমে বিক্রি করে না। কি জন্য, এই জিনিসগুলো সর্বদা দাম বাড়তে থাকে। তাহলে আমাদের কি হলো, একজন 10 লাখ টাকা দিয়ে একটা জমি বা প্লট ক্রয় করলেন, তাহলে সেটা কি করলেন 15 লাখ বা 20 লাখ টাকা সেল করলেন। এই সেল করতে যেয়ে তার সামান্য কিছু টাকা খরচ হলেন,
তাহলে বিক্রয় মূল্য থেকে ওইগুলি বাদ দেওয়ার পরবর্তীতে যেটা হবে সেটাই আমাদের কি হবে, ফাইনাল যে ট্যাক্স, সেই ফাইনাল ট্যাক্সে অন্তর্ভুক্ত হবে। ফাইনাল ট্যাক্সে অন্তর্ভুক্ত কি হবেন, সেই এটা অন্তর্ভুক্ত হবেন। এটার কিন্তু কোনো ইয়া নেই। তাহলে ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আশা করি আমাদের ক্লাসটি বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়নি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করার অনুরোধ থাকবে এবং শেয়ার করার। অবশ্যই আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।